নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সাথে। আর মহানগর টপ মানেই আপনার শহরের খবর। নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপ। আর এই মহানগর টপে আপনি পাবেন আপনার শহরের আজকে ঘটে যাওয়া একেবারে ব্রেকিং নিউজ। মহানগর টপে আমার 5 প্রতিনিধি থাকবেন আমার সাথে এবং তাদের সাথে জানবো আজকের দিনের কি কি খবর রয়েছে। শুরুতেই আমরা যে ছবির দিকে নজর রাখবো সেখানে কলকাতার খবরের দিকে আমরা নজর রাখবো, যেখানে কলকাতার খবরের দিকে আমরা নজর রাখবো প্রথমেই, যেখানে ইডি দপ্তরে আজকে উদয় আচমকাই সোনা পাপ্পুর আজকে ইডির দপ্তরে যাওয়া। গত কয়েক মাস ধরে তাকে খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং তার বিরুদ্ধে ছিল একের পর এক মামলা। তাকে পাওয়া যাচ্ছিল না, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল এমনটাই মনে করা হচ্ছিল। যদিও সেই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে যে কোথায় রয়েছে সোনা পাপ্পু, ঠিক সেই সময় আচমকা ইডির দপ্তরে হাজির সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। শুরুতেই আমরা যখন এই খবরের দিকে নজর রাখবো, ঠিক তার পাশাপাশি বাংলায় আরো বেশ কিছু খবর আজকের দিনে ঘটে গেছে, যার মধ্যে থাকছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক ক্যাবিনেট সিদ্ধান্ত। এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে চলে যাই, সেখানেও পেয়ে যাব আজকে নতুন বেশ কিছু দাবি দাওয়া, যার মধ্যে শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে চাইছেন সেখানকার মানুষজন, সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মহল। কারণ তাদের যাতায়াত থেকে শুরু করে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে দার্জিলিং, কালিম্পং এত দূর দূর যেতে। শিলিগুড়িকে তাই তারা চাইছে উত্তর পূর্বের করিডোর যেহেতু শিলিগুড়ি, সেই শিলিগুড়ি হোক পৃথক জেলা। এই দাবি বর্তমানে ওঠার পর থেকে সাধারণ মানুষজন তাতে সায় দিতে শুরু করেছেন। আমরা সেখানেও যাব। ঠিক অন্যদিকে যদি তাকায়, আমরা চলে আসবো গুয়াহাটির দিকে। গুয়াহাটিতে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কিছু পদক্ষেপ, বেশ কিছু সিদ্ধান্ত নজর রাখবো। চলে যাবো আমরা শিলচরের খবরে এবং একইভাবে আগরতলাতেই বা আজকের দিনে সর্বশেষ আপডেট কি খবর রয়েছে সেটাও নজর রাখবো। তবে প্রথমেই যেহেতু কলকাতাতে আমরা যাব বললাম, কলকাতার খবরের দিকে নজর রাখবো। সেখানে মহানগর টপে আজকে কলকাতার প্রথম খবর থাকছে আপনাদের জন্য ইডির দপ্তরে আচমকা উদয় সোনা পাপ্পু। গত কয়েক মাস ধরে তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন কিনা সেই প্রশ্ন উঠছিল। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার সোমবার সল্টলেকে ইডির দপ্তরে ঢুকলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী। আমরা কলকাতার ছবি দেখাচ্ছি, আমি একটু অনুরোধ করব কলকাতার যে গ্রাফিক্স রয়েছে আমি একটু চালাতে। যেখানে সল্টলেকের ইডির দপ্তরে ঢুকলেন সোনা পাপ্পু, সঙ্গে তার স্ত্রী দেখাচ্ছি সেই ছবি, লিফটের সেই ছবি। আর সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সোনা পাপ্পু দাবি কি করলেন না, তিনি কোনো দোষ করেননি। তার বিরুদ্ধে আজ পর্যন্ত তোলাবাজির একটাও অভিযোগ থানায় দায়ের হয়নি বলেও তিনি দাবি করেছেন। গত কয়েক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না সোনা পাপ্পুকে। সেই সোনা পাপ্পু ইতিমধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে যান এবং সেখানে তিনি জানাবি একটু আমার প্রতিনিধি যারা রয়েছে এই মুহূর্তে, আমি পিসিআর কে অনুরোধ করব তাদেরকে ফ্রেমে আনতে এবং যে গ্রাফিক্স রয়েছে কলকাতার সেই গ্রাফিক্স দেওয়ার জন্য আমি একটু অনুরোধ করব। গত 1 ফেব্রুয়ারি সেখান থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল কাকুলিয়া রোড, বোমাবাজি করা হয়, গুলি চলেছিল বলে অভিযোগ ছিল বাসিন্দাদের। আর সেই ঘটনা সামনে আসতে সোনা পাপ্পুর নাম উঠে আসে। তৎকালীন শাসক দল তৃণমূলের একাধিক নেতার সঙ্গে সোনা পাপ্পুর ছবি সামনে আসে। কাকুলিয়া রোডের ঘটনার পর থেকে পুলিশ সোনা পাপ্পুর কোনো খোঁজ পায়নি। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য রাখেন সোনা পাপ্পু। ইতিমধ্যেই কলকাতার যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানে সোনা পাপ্পুর যে খবর সামনে এসেছে, সিজিও ইতিমধ্যে ইডির দপ্তরে তিনি হাজির হন। তিনি চলে যান হঠাৎ করে, কি রয়েছে এর পেছনে রহস্য? তাহলে কি সত্যিই তিনি তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি কি গা ঢাকা দিয়েছিলেন? একের পর এক প্রশ্ন উঠে আসছে। আমি প্রত্যেক রিপোর্টারকে এই মুহূর্তে আনার জন্য বলবো পিসিআর কে। শুরুতেই আমি যাব শঙ্খদ্বীপের কাছে। ইতিমধ্যে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার আজকে সল্টলেকে ইডির দপ্তরে ঢুকলেন। কি বক্তব্য ছিল, কি রয়েছে এর পুরো বিষয় সম্পর্কে আমি একটু শঙ্খদ্বীপের কাছে যাব শুরুতেই। শঙ্খদ্বীপ, এই যে সোনা পাপ্পু আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে হঠাৎ করে ইডির দপ্তরে হাজির হলেন তিনি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কয়েকদিন ধরে কিন্তু গা ঢাকা যে ছিলেন তিনি, সেটা একেবারে পরিষ্কার। আজকে তার ইডির দপ্তরে হাজির হওয়ার পেছনে কি মনে হচ্ছে, এর কারণ কি হতে পারে?
দেখো, কারণ অন্যতম হচ্ছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বাংলা যে একটা চিরাচরিত প্রবাদ রয়েছে, সেই প্রবাদটাই কিন্তু দেখা গেছিল কয়েকদিন আগে রথীন ঘোষ, যিনি হঠাৎ করে এমনভাবে হাজিরা দিয়েছিলেন যেখানে ইডি অফিসাররা জানতেনই না যে আজকে রথীন ঘোষের হাজিরা দেওয়ার আছে, বা তাকে অফিসিয়ালি কোনো নোটিশও পাঠানো হয়নি সেদিনকে হাজিরা দেওয়ার জন্য। আজকে অর্থাৎ সকালবেলাই দেখা গেল যে সস্ত্রীক উধাও ফেরার মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পু সস্ত্রীক এসে হাজির হলেন সিজিও কমপ্লেক্সে। তাকে যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আত্মসমর্পণ করছেন, তিনি এক বাক্যে বললেন যে আমি তো কোনো দোষ করিনি, তাহলে আত্মসমর্পণ কেন, আমাকে ডাকা হয়েছিল সেই কারণে আমি হাজিরা দিয়েছি। এখন প্রশ্ন উঠছে, এর আগেও তো 4বার তাকে নোটিশ পাঠানো হয়েছিল, তিনি কার্যত ফেরার ছিলেন, তিনি হাজিরা দেননি। আজকে তার শুভবুদ্ধি উদয় হলো, হঠাৎ করে তিনি হাজিরা দিতে চলে এলেন। যাক, একদিক দিয়ে সেটা ভালো, তদন্তের খাতিরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইডি অফিসার যারা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। যে মূলত অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে তার মধ্যে অন্যতম তোলাবাজি, সিন্ডিকেট চক্র চালানো, জয় এসকামদারের সঙ্গে তার যোগসূত্র, প্রাক্তন কালীঘাট থানার ওসি, বর্তমানে তিনি সাসপেন্ডেড ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গে একেবারে সরাসরি যোগসাজশ, বিভিন্ন জায়গা থেকে জমি দখল, তোলাবাজি, সিন্ডিকেট চালানো। খুব সাম্প্রতিককালে যেই নামের পরিপ্রেক্ষিতে, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনা পাপ্পুর নামটা সামনে এলো, সেটা হচ্ছে কাকুলিয়া রোডে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা। সেই ঘটনার পর থেকে কিন্তু কার্যত ফেরার হয়ে যান সোনা পাপ্পু। কলকাতা পুলিশ বলো বা যেই বলো, তার নাগাল পাওয়া যাচ্ছিল না। এদিকে তিনি ফেসবুক লাইভ করতেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভ ছিলেন। তার পরবর্তীকালে প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে, যে পুলিশ তাকে কেন খুঁজে পাচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়াতে তিনি যখন লাইভ করছেন তার যে অ্যাড্রেস রয়েছে সেটা ট্র্যাক করা সম্ভব। তাতেও কিন্তু কলকাতা পুলিশ তাকে খুঁজে পায়নি। তারপরেই তৃণমূল নেতাদের সঙ্গে, একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার যে ছবি, সেই ছবি প্রকাশ্যে আসে। তারপরেই তার সঙ্গে শাসক দলের যে যোগ সেটা স্পষ্ট হয়ে যায়। সেখানে কিন্তু ধোঁয়াশা আরো তীব্র হয়। সেই পরিপ্রেক্ষিতে সোনা পাপ্পু কিন্তু মোস্ট ওয়ান্টেড ছিলেন। সেই সোনা পাপ্পু আজকে সিজিও কমপ্লেক্সে এলেন, সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দিলেন। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন তাকে প্রশ্ন করলো যে আজকে তিনি হাজিরা দিলেন, তিনি কি আত্মসমর্পণ করছেন, তিনি বললেন আমার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই, আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ, আমি ব্যবসায়িক পরিবারের সন্তান। আর যেদিনকার কাকুলিয়া রোডের ঘটনাটি ঘটে সেদিনকার আমার বাড়িতে পুজো ছিল, আমি পুজোয় ব্যস্ত ছিলাম, আমি কোনো রকমভাবে ইনভলভ ছিলাম না। কিন্তু কাকুলিয়া রোডের যে ঘটনা, সেই ঘটনায় সব থেকে প্রথমে যে নামটা সামনে এসেছিল সুপ্রীতি, সেটা হচ্ছে এই সোনা পাপ্পুর নাম। পরবর্তীকালে কেঁচো খুঁড়তে বেরোয় কেউটে, সেই সোনা পাপ্পুর সঙ্গে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, ব্যবসায়ী জয় এসকামদার, সেই যোগাযোগও কিন্তু সামনে আসে। আজকের যেটা মনে করা হচ্ছে, ইডির যে প্রশ্নমান রয়েছে সেই প্রশ্নমানে যদি সঠিক উত্তর তিনি দিতে না পারেন বা আশানুরূপ উত্তর তিনি দিতে না পারেন, তিনি গ্রেপ্তারও হতে পারেন এমনটা সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় তাহলে কিন্তু এরা বৃত্ত সম্পূর্ণ হবে। যেই র্যাকেট চালানো হতো, যে 3জন মেন মাথা ছিলেন, সেই 3জন মেন মাথার মধ্যে 2জন ইতিমধ্যেই ইডির জালে, যেমন শান্তনু সিনহা বিশ্বাস, জয় এসকামদার। আজকে যদি কোনোভাবে তদন্তে সহযোগিতা না করেন বা প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে না দেন, যদি সোনা পাপ্পুও গ্রেপ্তার হয়, তাহলে কিন্তু এই যে মূল 3 চক্রী, সেই 3 চক্রী জালে উঠবে সুপ্রীতি। একেবারে তাই, এই মেন 3 চক্রী জালে উঠতে পারে সোনা পাপ্পু যদি গ্রেফতার হয়। সেদিকেই শঙ্খদীপ তুমি নজর রাখো, বা আজকে বাংলার আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো। শঙ্খদীপ রয়েছে এই মুহূর্তে। একদিকে যখন সোনা পাপ্পু গট করে হেঁটে চলে গেলেন ইডির কমপ্লেক্সে, সেখানে গেলেন, হাজিরা দিলেন, এবং কি হলো তার পরবর্তীতে আলোচনা, তাকে জিজ্ঞাসাবাদ, সেই পুরো বিষয় সম্পর্কে আমরা আরো পরবর্তীতে জানতে পারবো আপডেট। তবে এই মুহূর্তে শিলিগুড়ির দিকে যদি তাকাই, সেখানে এক ধরনের দাবি উঠলো কি না পৃথক জেলা করতে হবে, সেই প্রস্তাব ইতিমধ্যে দিলেন মাটিগড়ার বিধায়ক আনন্দময় বর্মন। বিধায়ক আনন্দময় বর্মনের প্রস্তাব, যেটা আমরা সকাল থেকে শোনাচ্ছিলাম, শিলিগুড়ির পৌর নিগম, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ডাবগ্রাম ফুলবাড়ির কিছুটা অংশ নিয়ে শিলিগুড়িকে একটা নতুন জেলা গঠন করা হোক। এবং বিকল্প হিসেবে তিনি কি বলছেন না, বাগডোগরা, মাটিগাড়া, শিব মন্দির এলাকাকে নিয়ে পৃথক পুরসভা তৈরি করা হোক। যদি তা না হয় তাহলে তিনি বিকল্প আরো জানাচ্ছেন, মাটিগড়া, আঠেরোখাই, শিব মন্দির, বাগডোগরাকে গ্রেটার শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্ভুক্ত করা হোক। একের পর এক দাবি রয়েছে মিস্টার বর্মনের। তবে এই দাবিকে ঠিক কিভাবে দেখছেন সেখানকার সাধারণ মানুষ, আমি একটু জয়দীপের কাছে যাব, কিন্তু তার আগে শিলিগুড়ি থেকে যে বক্তব্যগুলো উঠে এসেছে আমি একটু রাখবো। আপনি যেটা বললেন, আনন্দবাবু যদি এটা বলে থাকে তাতে আমি খুব খুশি হব। এটা বহুদিন শিলিগুড়ির জনগণের এটা আশা যে আমাদের এটা ডিস্ট্রিক্ট গঠিত হোক। তো যাই হোক, এতদিন হয়নি, তাতে আমরা দুঃখিত। আমাদের থেকেও ছোট একটা পাহাড়ে একটা কালিম্পংকে ডিস্ট্রিক্ট করে দিয়েছিল, এটা কিন্তু আমরা শিলিগুড়ির পাবলিক আমাদের মনে একটু ব্যথাই লেগেছিল। যদি হয়তো খুব ভালো জিনিসই হবে, আমাদের পক্ষে প্রশাসনিক কাজ করতে সুবিধা হবে। আমাদের এখন কোথায় কোথায় রাজগঞ্জে দৌড়াতে হয়, করতে হয়,
পাহাড়ে যেতে হয়। এটা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হলে আমরা তো উপকৃত হব, আমি কেন সমগ্র শিলিগুড়িবাসী উপকৃত হব। খড়িবাড়ি থানা এবং ফাঁসিদেওয়া থানা, এই তিনটি থানাকে এর আগের সরকারও তারা কিন্তু এই বিষয়টা ভাবনা চিন্তা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এই তিনটি থানা দার্জিলিং এসপির আন্ডার থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনে চলে আসে। সেই বিষয়টা নিয়ে আমি ডিএম সাহেবকে বলেছি, ওনারাও বিষয়টা দেখবেন বলে বলেছেন। এবং আমার এলাকাতে সেটা হবে, সেটা হয়ে যাবে। এবং আমার এলাকাতে মাটিগাড়া, 18 খাই বা শিব মন্দির এবং বাগডোগরা, এগুলো নিয়ে হয়তো শিলিগুড়ির গ্রেটার শিলিগুড়ি কর্পোরেশন, না হলে আলাদা মিউনিসিপ্যালিটি, একটা বাগডোগরা বা মাটিগাড়া শিব মন্দির মিলে একটা মিউনিসিপ্যালিটি, এটা আমি বলেছি। এবং শিলিগুড়িকে জেলা করা, এটা কালিম্পং আলাদা জেলা হয়েছে, এবং শিলিগুড়িও যাতে আগামী দিনে জেলা হয়, আর দার্জিলিং আলাদা জেলা থাক, কালিম্পং আলাদা জেলা, এবং শিলিগুড়ি এই যে সাব ডিভিশন, সেটা নিয়ে যাতে পুলিশ কমিশনের আন্ডার নিয়ে, এবং তার সাথে সাথে যদি আমাদের ডাবরাম ফুলবাড়ি কিছু এলাকাটা যদি হয়, বা কর্পোরেশনের পুরো এলাকাটা, সেটা যদি আলাদা জেলা হয়, সেই বিষয়টা আমি তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার কথা বলেছি। অলরেডি এই বিষয়গুলো নিয়ে আমি বিধানসভা থেকে প্রস্তাবও দিয়েছিলাম এবং চিঠিও দেওয়া ছিল। এবং শিলিগুড়ির আমরা ছবিও দেখাচ্ছি, যেখানে ইতিমধ্যে পৃথক যে জেলা, সেই জেলা গঠনের সিদ্ধান্ত, একের পর এক যে সিদ্ধান্ত, তাতে করে অনেকেই আশা প্রকাশ করছেন যে এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে আগামী দিনে শিলিগুড়িবাসীর জন্য যথেষ্ট ভালো রয়েছে। আরো একজনের বক্তব্য উঠে এসেছে, আমি একটু শোনাবো। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে শিলিগুড়িকে জেলা হিসাবে ঘোষণা করা, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। হয়তো সরকারি নোটিফিকেশন এখনো হয়নি, কিন্তু এমএলএ সহ বিভিন্ন পদাধিকারীরা ইতিমধ্যেই দাবি করেছে যে শিলিগুড়িকে জেলা করা হোক। এই দাবিকে সম্পূর্ণরূপে সহমত। সরাসরি যাবো একটু জয়দীপের কাছে। জয়দীপ, এই যে পৃথক জেলা গঠন করা হোক শিলিগুড়িকে, এই যে দাবি উঠে আসছে, অনেকের বক্তব্য আমরা শুনলাম, শিলিগুড়িবাসী কিভাবে দেখছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে শিলিগুড়িকে পৃথক জেলা করার দাবি, এটা নতুন নয়। এর আগে থেকে এই দাবি কিন্তু উঠে আসছে, বহু বছর ধরে এই দাবি চলে আসছে। কারণ শিলিগুড়ি শহরের যে শিলিগুড়ি পৌর নিগম রয়েছে, এই পৌর নিগমের 47টি ওয়ার্ডের মধ্যে 33টা ওয়ার্ড দার্জিলিং জেলা এবং বাকি 14টা ওয়ার্ড যেটা জলপাইগুড়ি জেলার অন্তর্গত। এতে কি হচ্ছে, মানুষকে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রশাসনিক কাজের ক্ষেত্রে। একদিকে যেরকম শিলিগুড়ি শহর থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় 80 কিলোমিটার, তেমনি জলপাইগুড়ি জেলার দূরত্ব অর্থাৎ জলপাইগুড়ি সদরের দূরত্ব কিন্তু প্রায় 45 কিলোমিটার। ফলে শিলিগুড়ি শহরে থেকে যে কোনো প্রশাসনিক কাজের ক্ষেত্রে হয় মানুষকে 80 কিলোমিটার দূর দার্জিলিং এ যেতে হয় পাহাড়ে, আর জলপাইগুড়ি যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডের মানুষকে যেতে হয় জলপাইগুড়ি 45 কিলোমিটার দূরে। এতে কিন্তু মানুষকে প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি শহরে অত্যন্ত গুরুত্ব রয়েছে ভৌগোলিক দিক থেকে, কারণ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর। একদিকে যেমনি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি তা শিলিগুড়ি হয়েই যেতে হয়, তেমনি নেপাল, ভুটান, বাংলাদেশ এবং এর পাশে কিন্তু এই বর্ডারগুলি রয়েছে। ফলে শিলিগুড়ি শহরের গুরুত্ব অত্যন্ত বেশি ভৌগোলিক দিক থেকে। সেই সমস্ত বিষয়গুলি চিন্তা করে বারবার এই দাবি জেলা গঠন, একেবারে তাই। জয়দীপ, তুমি যেমনটা বলছিলে এবং আমাদের অনেকের বক্তব্য শুনলাম, তাতে করে পৃথক জেলা গঠনের যে সিদ্ধান্ত বা যে বক্তব্য উঠেছে তা যদি বাস্তবে পরিণত হয় তাহলে আলটিমেট ভালো হচ্ছে শিলিগুড়িবাসীর, এমনটাই মতামত শিলিগুড়ি থেকে। জয়দীপ, তোমাকে ধন্যবাদ। আমি একটু অন্য খবরের দিকেও নজর রাখতে হবে, যেহেতু আমাদের আরো অন্যান্য শহরের দিকেও নজর থাকছে, গুয়াহাটি, আগরতলা, সেখানের কি খবর, শিলচরেরই বা কি খবর। আমি আসবো একগুচ্ছ আপনার শহরের আরো খবর নিয়ে মহানগর টপে। সময় একটা বিরতি, ফিরছি, সঙ্গে থাকুন। মহানগর টপ নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন, যেখানে এবার নজর রাখবো গুয়াহাটির খবরে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বৈঠক করেছেন এবং সেখানে জানিয়ে দিয়েছেন অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য নিয়ে বাজারে যদি কোনো রকম ভাবে মূল্য বৃদ্ধি হয়, তার যে বৈঠক ছিল সেখানে তিনি কঠোর নির্দেশনা জানিয়েছেন। যদি কেউ কোনো রকম ভাবে দাম বাড়ায় তাহলে ঠিক কি করা হবে তাদের বিরুদ্ধে। আমি দেখাবো গ্রাফিক্সে তিনি কি বলেছেন, এবং এর পাশাপাশি তন্ময়ের কাছে চলে যাব। গুয়াহাটি থেকে তন্ময় জুড়ে গেছে আমার সাথে, তন্ময়ের থেকে জানবো আরো বিস্তারিত ভাবে। দেখাচ্ছি এই মুহূর্তে সেই গ্রাফিক্স, যেখানে বাজারে যদি কেউ অধিক দাম নেয় কোনো জিনিসের
তাহলে সেক্ষেত্রে কড়া অবস্থানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাঁচটি কারণ তিনি জানিয়েছেন, পাঁচটি সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন বিশেষ বৈঠকের পর। আমি যাব তন্ময়ের কাছে। তন্ময়, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বৈঠক সেরে ফেলেন এবং সেই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নিয়েছেন তিনি? দেখো সুপ্রীতি, একের পর এক বৈঠক করে যাচ্ছে মুখ্যমন্ত্রী। যখন দিকে যে দ্বিতীয় সরকার গঠন হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার 2.0 সরকার গঠন হওয়ার পর একের পর এক কিন্তু বৈঠক করে যাচ্ছে। আর আজ যেটা বৈঠক হয়েছে, দেখো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক বলতে হবে, কারণ দেখো যে বাজারের যে মূল্যবৃদ্ধি হঠাৎ করে হয়ে যায় বা অসাধু যে চক্র, দুষ্ট চক্র যে ফট করে মূল্যবৃদ্ধি করে দেয়, তার ক্ষেত্রে কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছে মুখ্যমন্ত্রী। আর তার জন্যই কিন্তু আজ এক বৈঠকে মিলিত হয়েছিল। আর সেই বৈঠকে কয়েকটা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি কঠোর সিদ্ধান্ত। দেখো সবচেয়ে প্রথম যদি আমি তোমাকে বলি যে এইবার দিকে যদি বাজারে কোনো দোকানদার বা কোনো পাইকারি হোক বা কোনো হোলসেলার হোক বা যেই হোক, যদি মূল্য বৃদ্ধি করে কোনো সামগ্রীর যদি দাম হঠাৎ করে বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু প্রথম কথাটা হবে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। আর তার সাথে কিন্তু আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রথম এই কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন। আর দেখো দ্বিতীয়তে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেটার মধ্যে একটা আছে জেলা কমিশনারের নেতৃত্বে 3-4 দিনের মধ্যে কিন্তু জেলা পর্যবেক্ষণ কমিটির বৈঠকের আহ্বান, অর্থাৎ প্রতিটা জেলার কমিশনারকে সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর তার সাথে দেখো তোমাকে আমি ট্রেড লাইসেন্সের কথা বললাম, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন। তার সাথে জেলা কমিশনার, চেম্বার এবং বাণিজ্যিক সংস্থাগুলোর মধ্যেও কিন্তু সাপ্তাহিক পর্যালোচনার যে বৈঠক, সেই বৈঠক করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। আর তার যদি সমান্তরালভাবে আমরা দেখি, দেখো সমস্ত দোকান এবং পাইকারি যেগুলো পাইকারি, খুচরো পাইকারি মূল্য যেগুলো আছে, যদি একটা দোকানে রিটেল প্রাইস লেখা থাকে, সেখানে কিন্তু হোলসেল প্রাইস লেখা থাকবে, এটা বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে এই কয়েকটা নির্দেশনা, খুচরো এবং পাইকারি উভয় বাজারের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্যই কি এই সিদ্ধান্ত বলবৎ? সুপ্রীতি, যদিও সামগ্রী মজুত আছে রাজ্যের মধ্যে বা গুয়াহাটির মধ্যে, যদি সবকিছু খাদ্য সামগ্রী পরিমাণে আছে, তারপরেও দেখা যায় যে একাংশ কিন্তু সেই সামগ্রী নেই বলে কিন্তু দামটা বাড়িয়ে দেয়। আর তার জন্য কিন্তু মধ্যবৃত্তি যারা লোক আছেন বা সাধারণ লোক, তারা কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়, মাথায় হাত দিতে হয়। অর্থাৎ এই ছোট ছোট কথাগুলো কিন্তু মুখ্যমন্ত্রী এবার গুরুত্ব সহকারে নিয়েছেন। আর মুখ্যমন্ত্রী যে কঠোর নির্দেশনা, সেটা কিন্তু প্রত্যেকটা জেলা কমিশনারকে দেওয়া হয়েছে। রাজ্য যেন এই যে বৈঠক, যে সিদ্ধান্ত, তা যেন অক্ষরে অক্ষরে পালন করেন, সেই নির্দেশ হিমন্ত বিশ্ব শর্মা 2.0 তে আজকে উঠে এসেছে। তন্ময়, আমি তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো, কারণ এরপরে মহানগর টপে আমাকে অন্য শহরের খবরের দিকেও নজর রাখতে হবে, দর্শকদের দেখাবো এছাড়াও অন্যান্য খবর। তবে গুয়াহাটির খবরের দিকে আমরা নজর রাখছিলাম। হিমন্ত বিশ্ব শর্মা 2.0 যে সিদ্ধান্ত, তার মধ্যে প্রথমেই বাজার হাটের ক্ষেত্রে তিনি বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করছেন, যাতে কোনো রকম ভাবে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো সমস্যা না তৈরি হয়। হিমন্ত বিশ্ব শর্মা 2.0 একাধিক সিদ্ধান্ত সামনে। আরো আসবো অন্যান্য শহরের খবর নিয়ে, তবে সময় একটা বিরতি। নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপে ফিরে এলাম আরো একটা বিরতির পর। এবার চলে যাব শিলচরে, যেখানে বরাক উপত্যকার গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের ইতিমধ্যে যে বক্তব্য উঠে আসছে, স্থাপনের দাবিতে নতুন করে জোরালো পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট বেঞ্চের ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির পক্ষ থেকে যে দাবি বা যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সে নিয়ে একটু জানবো শিলচরের খবরটা, যেখানে আমাদের সাথে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি বিক্রম। এই যে হাইকোর্টের বেঞ্চ স্থাপন বা দাবির জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে করে কি কি সিদ্ধান্ত আসতে চলেছে বা কি আবেদন এই মুহূর্তে রয়েছে, বিক্রম? হ্যাঁ দেখো সুপ্রীতি, আমরা জানি বরাক উপত্যকা এবং ডিমা হাসাও মিলে কিন্তু টোটাল 47 লাখেরও বেশি জনসাধারণ বসবাস করে। আর হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, তারা কিন্তু জানুয়ারি 2026-এর 12 জানুয়ারিতেও একটি আবেদন দাখিল করেছিলেন গুয়াহাটি হাইকোর্টে মহামান্য জাজের কাছে, এবং তারা এটাই দাবি জানাচ্ছেন, কেন কি আমাদের ভারতীয় আর্টিকেল যদি আমরা দেখি, তাহলে ওটার
সেকশন 21 অ্যান্ড সেকশন 14-এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে প্রত্যেকটি জনসাধারণের এটা রাইট যেন সুলভ মূল্যে বা সুচারুরূপে তারা ন্যায় বিচার পান। সেটা নিয়েই গুয়াহাটির হাইকোর্ট বেঞ্চ একটা এখানে বসানোর জন্য একটি জোরালো দাবি উঠেছে। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ধর্মানন্দ দেব, আর ওনার সাথে আরও কমিটি মেম্বার্সরা আছেন যারা এই দাবিটা উত্থাপন করেছেন। কেননা এটার পিছনে রিজন হলো 350 থেকে 400 কিলোমিটার দূর, তাই এখান থেকে মানুষ সবসময় যাতায়াত করতে অসুবিধা হয়, জনসংযোগ ব্যবস্থা এখানে বিচ্ছিন্ন হয়ে যায়, ট্রেন লাইন বন্ধ থাকে, বছরের প্রায় 6 থেকে 7 মাস ধস পড়ে যায় এবং অনেক খরচ হয়ে যায়, অনেক মানুষ যান না। তার উপর থেকেও 4,500-এরও বেশি কেস এখনও পেন্ডিং রয়েছেন। আমরা সেই সব ব্যাপারগুলো আমরা অ্যাডভোকেট ধর্মানন্দ দেবের কাছ থেকে জানবো, যিনি স্বাক্ষর করে পাঠিয়েছিলেন। তো দাদা, আপনার থেকে জানবো, এই যে জোরালো দাবিটা উঠেছে শিলচরে একটি বেঞ্চ স্থাপন করার গুয়াহাটি হাইকোর্ট, আপনারা শিলিগুড়িতে কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ আছে সেটারও আপনারা এক্সাম্পল দিয়েছেন, সেটার বিষয়ে বলেন কি লাভ হবে মানুষের? দেখেন, মানুষের লাভ হবে যে আইন পেতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছে বা জাস্টিস যেটা পেতে মানুষের বরাক উপত্যকা বা ডিমা হাসাও জেলার যে মানুষের অসুবিধা হচ্ছে সেটাও লাঘবও হবে। এবং সেটা এই যে দাবি বললেন জানুয়ারি মাসে, সেটা দাবি কিন্তু জানুয়ারি মাসে নয়, প্রায় 80-র দশক থেকে সেই দাবি উত্থাপন করে আসছে। কিন্তু বিগত দিনের যে সরকার ছিল সেই সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি বা বিভিন্ন কারণে এটা হয়নি। এইবার আমরা এই দাবিকে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছি। কেননা আপনি জানবেন যে নর্থ ইস্টে যে স্বাধীন যে হাইকোর্ট রয়েছে, যেমন ত্রিপুরা হাইকোর্ট, মেঘালয় হাইকোর্ট, সেখান থেকেও পেন্ডিং কেসের বর্তমান যে গুয়াহাটি হাইকোর্টে পেন্ডিং কেস রয়েছে বরাক উপত্যকা বা ডিমা হাসাও জেলা, সেই সংখ্যা ওইসব স্বাধীন হাইকোর্ট থেকেও বেশি এবং সেটা বেশি যে দ্বিগুণ। যেমন ত্রিপুরা হাইকোর্টে যদি মামলার সংখ্যা বলেন তবে বিলো 2000, মেঘালয় হাইকোর্টে 1500-এর বিলো হচ্ছে পেন্ডিং কেসের সংখ্যা। তার থেকে দ্বিগুণ সংখ্যায় মামলা পেন্ডিং রয়েছে বরাক উপত্যকা এবং ডিমা হাসাও জেলা থেকে গুয়াহাটি হাইকোর্টে। এছাড়াও যদি আপনি বেঞ্চের দিকে দেখেন, যেমন কুইমা বেঞ্চ, আইজল বেঞ্চ, সেগুলো থেকেও প্রায় দ্বিগুণ বা 3 গুণ বেশি মামলা বরাক উপত্যকা থেকে গুয়াহাটি হাইকোর্টে রয়েছে। এছাড়াও আপনি যে বললেন কলকাতা হাইকোর্টের আন্ডারে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ রয়েছে, সেটা নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। সেই সার্কিট বেঞ্চের যে মামলার সংখ্যা রয়েছে সেখান থেকেও বরাক উপত্যকাতে মামলার সংখ্যা বেশি গুয়াহাটি হাইকোর্ট। আচ্ছা। এবং আপনি যদি দেখেন কলকাতা হাইকোর্টের আন্ডারে প্রথম যে সার্কিট বেঞ্চ ছিল পোর্ট ব্লেয়ারে, সেখানে মামলার সংখ্যা বিলো 500। তাহলে আমরা অনেক গুণ বেশি মামলার সংখ্যা বরাক উপত্যকা, তাহলে বরাক উপত্যকা কেন হাইকোর্ট পৃথক হাইকোর্ট বেঞ্চ পাবে না, সেটাই আমাদের দাবি। এছাড়াও এখানে তো যেমনটা করে সরকার আগে বলছিলেন বা মুখ্যমন্ত্রী বলছেন যে কনভিকশন রেটটাকে বাড়াতে হবে। আমাদের সময় খুব কম, তাই আমি তোমাকে এবং তার সাথে আইনজীবীকে আপাতত ধন্যবাদ জানাবো, কারণ ইতিমধ্যে আমরা শিলচরের খবর দেখাচ্ছিলাম যেখানে গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ হোক বরাকের বুকে, বরাকের যেখানে যে দাবি, সেই দাবিতে ইতিমধ্যেই যে বক্তব্য আমরা আইনজীবীর কাছে শুনলাম, বিক্রমের থেকে আমরা আরো পরবর্তীতে এর সম্পর্কে অনেক আপডেট তুলে ধরবো অবশ্যই অন্যান্য বুলেটিনগুলিতে। তবে মহানগর টপে এবার একটু নজর রাখবো আগরতলার দিকে। দিন দুপুরে আগরতলার প্রাণকেন্দ্র, সেখান থেকে অপহরণ, শতপ্রণোদিত মামলায় 4 জন গ্রেফতার। তবে মূল যে অপরাধী, মূল যে চক্রী রয়েছে, তাকে কি আদেও ধরতে পারলো পুলিশ? আপডেট জানাবে ভোপাল, তবে তার আগে পুলিশের বক্তব্য রাখবো। গত 16 তারিখে একটা খবর আসে যে অফিস লাইন থেকে একজনকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই খবর অনুযায়ী আমরা পশ্চিম আগরতলা থানাতে একটি টিম তৈরি করি আন্ডার দি লিডারশিপ অফ রানা চ্যাটার্জি, এবং আমি নিজেও ছিলাম। এবং আমরা সঙ্গে সঙ্গে এই খবর পাওয়ার পর সমস্ত নাকা সিস্টেমগুলিকে আমরা অ্যাক্টিভ করে দিই যাতে ওরা পালিয়ে যেতে না পারে। তো ফাইনালি আমরা রাত্রিবেলা আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে এবং জানতে পেরেছি ভিকটিমকে ওরা ছেড়ে দিয়েছে। কিন্তু এই ঘটনা কেন হয়েছে এমনভাবে, ঘটনার সমস্ত তথ্য বার করতে গিয়ে আমরা একটি সুনির্দিষ্ট মামলা নিই, যেটা মানে সুমোটো কমপ্লেন, পুলিশ নিজে থেকে একটি কেস নেয়। ভোপাল ইতিমধ্যে পুলিশ শতপ্রণোদিত মামলা নিয়েছে এবং এখনো পর্যন্ত যে মূল চক্র, যে মেইন কালপিট ধরতে কি পেরেছে ভোপাল?
পর্যন্ত মূল চক্রীকে ধরতে পারেনি এবং পুলিশ নিজেও স্বীকার করেছে যে মূল অভিযুক্ত যে মূল অপরাধী সে এখনো খোলা আকাশের নিচে রয়েছে এবং যতটা জানিয়েছে পুলিশ যে তার বাড়ি হচ্ছে বিশালগড় সিপাহীজলা জেলার। সুপ্রীতি, তোমাকে আরেকটা কথা বলি, যেখান থেকে এই অপহরণের ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে অফিস লেন এবং বলা যেতে পারে শহর আগরতলার একেবারে প্রাণকেন্দ্র। তার পাশেই রয়েছে এসডিএম অফিস, ডিএম অফিস, জেলা আদালত, এমনকি মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন এবং পুলিশ হেডকোয়ার্টার। সে জায়গা থেকে এইরকম ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে রাজধানী আগরতলা নিরাপত্তা নিয়ে কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই অবস্থায় মূল চক্রীকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে, কারণ বিশালগড়ে কিন্তু এইরকম ঘটনা বহু আগে বা বহুবার উঠে এসেছে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু মূল পাণ্ডাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বস্তির নিঃশ্বাস আগরতলা বা সিপাহীজলা জেলার মানুষ ফেলতে পারবে না। এই অবস্থায় পুলিশ কত দ্রুত মূল চক্রীকে গ্রেপ্তার করতে পারে বা আদৌ পারে কিনা তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আগরতলা সহ সিপাহীজলা জেলা। সুপ্রীতি, বেশ ভূপাল, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। দিন দুপুরে আগরতলার যে ছবি, সেখানে একেবারে অপহরণের ঘটনা, দিবালোকে চাঞ্চল্যকর অপহরণের ঘটনা সামনে। তবে পুলিশ শতপ্রণোদিত মামলা নিলেও এখনো পর্যন্ত মূল চক্রে যতক্ষণ না জানিয়ে উঠছে ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না আগরতলাবাসী। শুধু আগরতলা নয়, গোটা ত্রিপুরার জন্য এটা একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। একের পর এক অপহরণ, একের পর এক চক্রের সক্রিয়তা। মহানগর টপে দেখাচ্ছিলাম আপনার শহরের খবর। 5 শহরের খবর দেখলেন আমাদের প্রতিনিধিদের মাধ্যমে মহানগর টপে। প্রতিদিন নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপে আরো আপনার শহরের খবর পেতে নজর রাখুন মহানগর টপের পর্দায়। ইভিনিং প্রাইমে স্বাগত আপনাদের। এবার নজর রাখবো আজকের দিনভর অন্যান্য খবরের দিকে। শুরুতেই নজর রাখতে হবে প্রধানমন্ত্রীর দিকে, যেখানে দুদিনের সফরে নরওয়েতে প্রধানমন্ত্রী এবং 19 মে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই সম্মেলনে যেখানে থাকবেন নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীরাও। প্রসঙ্গত, 1983 সালে ইন্দিরা গান্ধীর সফরের পর 43 বছর পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নরওয়ের মাটিতে পা রাখলেন। মোদী নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশেষ বৈঠকে সামিল এবং যেখানে একেবারে বলা যায় যে তিনি বিদেশ সফরে রয়েছেন এবং বিদেশ সফরে দুদিনের সফরে নরওয়েতে বর্তমানে প্রধানমন্ত্রী। 19 মে রয়েছে তৃতীয় ভারত এবং নর্ডিক শীর্ষ সম্মেলন, যেখানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সম্মেলনে থাকবেন নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীর পর এই প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন নরওয়ের মাটিতে এবং সালটা ছিল প্রায় 1983 যখন ইন্দিরা গান্ধী নরওয়ের মাটিতে পা রেখেছিলেন। আজ থেকে প্রায় 43টা বছর পেরিয়ে গেল এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নরওয়ের মাটিতে পা রাখলেন। नॉर्वे की यात्रा करके मुझे बहुत खुशी हो रही है। यह देश नेचर और ह्यूमन प्रोग्रेस के बीच हार्मनी का एक सुंदर उदाहरण है। सबसे पहले मैं प्रधानमंत्री जी का इस आत्मीयता भरे स्वागत के लिए हृदय से आभार व्यक्त करता हूं और कल नॉर्वे के कॉन्स्टिट्यूशन डे के महत्वपूर्ण अवसर पर मैं विश्व के सबसे बड़े लोकतंत्र की ओर से नॉर्वे जैसे सुदृढ़ और जीवंत लोकतंत्र की यहां की जनता को हार्दिक शुभकामनाएं देता हूं। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় ভবানীপুরের জনসভা শুভেন্দু অধিকারীর। তাকে ভোটে জেতানোর জন্য ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ভবানীপুরের সেই ছবি একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি রয়েছেন বাংলার প্রথম বিজেপি সরকারের আগামী 5 বছরের রূপরেখা, যা সবটাই তুলে ধরছেন ভবানীপুরের মাটি থেকে। যে ভবানীপুর आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम
भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। कलकत्ता कॉरपोरेशन से फाइल मंगा था, 4 नाम बता रहा हूं, 4 नाम। किस तरीके से ये लोग लूटा है बंगाल को, आप लोग को पता नहीं है। ये लूटने वाला आदमी को 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। एक में चेयरमैन है एक्स जस्टिस विश्वजीत बासु और मेंबर सेक्रेटरी है कोरप्टेड पीपल का जम जयरामन साहब आईपीएस, जिन्होंने एसजीडीए घोटाला में आईपीएस को जेल की आईएएस को जेल के अंदर दिया था। जयरामन साहब ही सब भ्रष्टाचारी को अंदर करने का काम करेगा। और दूसरा, आरजीकर से लेकर कामदूनी पार्क स्ट्रीट से लेकर कौसबा लॉ कॉलेज से लेकर रामपुर हाट के शेड्यूल ट्राइब गर्ल चाइल्ड से लेकर बॉकटुइक में मुसलमान महिला से लेकर जितना भी मां, बेटी, बहन, दीदी के ऊपर अत्याचार हुआ, उसको कानूनी तरीके से शिकंजा कसने का काम करेगा एक्स जस्टिस समाप्ति चटर्जी का कमेटी, जिनका मेंबर सेक्रेटरी है। आज कैबिनेट ने उनको जिम्मेदारी दिया है आईपीएस दामोदर सेन। छोड़ने वाला आदमी नहीं हूं हम लोग। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम। हाँ, सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है? जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बोस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। चेंज दे रहा है ना? अरे भाई, मोटर व्हीकल एक्ट में सिख समाज को एग्जाम्प्ट है, वो लोग को मैंडेटरी नहीं है हेलमेट देना। ओनली सिख समाज, जो हमारी देश की शान है, बाकी सबको हेलमेट पहनना चाहिए। थोड़ा बदल दिख रहा है ना? हेलमेट परचेज करने के लिए लंबा लाइन दिख रहा है। हर समुदाय का लोग लाउड स्पीकर अपने जो आस्था का केंद्र है उनकी प्रीमिसेस के अंदर रखिए ना भाई। सुबह 4 बजे से क्यों ये सब कर रहा है? आवाज मिल रहा है? मिल रहा है? मिल रहा है? और भी बहुत काम होगा। सरकार का काम इमाम मुअज्जम पुरोहित का भाता डिस्ट्रीब्यूशन है,
ना एडुकेशन का अच्छा करना है, इमाम मुअज्जम को भाता देना है, ना नौकरी देना है। आज कैबिनेट ने सब रिलीजियस भाता बंद कर दिया और हमारी मेरिटोरियस स्टूडेंट है, हर समुदाय, हर पार्टी, हर धर्म वाला, कोई भेदभाव नहीं होगा। जो मेरिटोरियस स्टूडेंट है उनको इकोनॉमी वीक है, आज से विवेकानंद मेरिट स्कॉलरशिप हो जाएगा। जो भाता में जा रहा था वो हमारी घर का लड़का, वो हिंदू, सिख, मुस्लिम, क्रिश्चियन, जैन, पारसी, बुद्धिस्ट हो सकता है, कोई दिक्कत नहीं। वो बीजेपी, टीएमसी, सीपीएम, कांग्रेस हो सकता है, कोई दिक्कत नहीं। उनको लॉयर बनाने के लिए, डॉक्टर बनाने के लिए, इंजीनियर बनाने के लिए भारतीय जनता पार्टी का सरकार फिनेंशियल सपोर्ट देने के लिए रेडी है, लेकिन बंगाल में तुष्टीकरण का राजनीति नहीं होगा। आप लोग मुझे आशीर्वाद दिया, मैं इसलिए फिर एक बार आभार प्रकट करते हुए आने वाला दिन में आपको सेवा करने का जो मौका आपने दिया, मैं उसको पूरी तरीके से आपको सेवा के लिए समर्पित रहूंगा। आज जो एमएलए ऑफिस चालू हो जाएगा वहां हमारी आदमी रहेगा, आप लोग वहां जाकर आपने जितना भी प्रॉब्लम है बोलना। मैं एक बार कोलकाता म्युनिसिपल कॉरपोरेशन और हमारी भवानीपुर का हर वार्ड में जितना भी पार्किंग प्रॉब्लम है, सीवरेज सिस्टम का प्रॉब्लम है, पीने का पानी का प्रॉब्लम है, हमारी वैट का प्रॉब्लम है, पार्क को साफ सफाई नहीं हो रहा है, यहाँ का जो आस्था का प्रांगण है उसका डेवलपमेंट का सवाल है, यहाँ हर कम्युनिटी का अपने अपने बहुत काम चलता है, एजुकेशनल इंस्टीट्यूशन, मेडिकल इंस्टीट्यूशन, इसमें कैसे हम लोग आप लोग को हेल्प किया जाए, सब मैं एक प्लानिंग बनाऊंगा। और मैं कर्नल सब्यसाची बागची, ओम प्रकाश मिश्रा, तरुण जी, हमारी पारमिता बहन, सुलोचना दीदी, शाहौर जी, नारायण जैन से लेकर भीम सिंह वर्मा से लेकर जितना भी सीनियर बीजेपी कार्यकर्ता है वो लोग का घर जाकर आशीर्वाद लेकर ही मैं काम शुरू किया। मैं यहाँ का मंडल अध्यक्ष, वार्ड कन्वेनर और नवीन जी से लेकर राजेश भाई से लेकर समीर जी के लेकर खास करके हमारी जिला अध्यक्ष अनुपम भाई से लेकर निताईदा से लेकर सब लोग को साथ लेकर एक एडवाइजरी कमेटी में बना दूंगा और बीच बीच में आपका साथ मेरा मुलाकात होगा और एक साथ हम लोग बंगाल को खड़ा करने के लिए, राष्ट्रवाद को मजबूत करने के लिए, जनता का जो उपेक्षा है हम लोग के लिए उसको पूरा करने का पूरा काम हम लोग एकजुट होकर करूंगा। और सब अच्छा रहिए, भाईचारा, प्यार मोहब्बत बना के रखिए। जो गुंडा है, जो तोलाबाजी किया है, उसका खिलाफ पुलिस में शिकायत दर्ज कीजिए, लेकिन हाथ में कानून मत उठाइए। टीएमसी ने जो गंदा काम किया पिछले 15 साल में, खास करके 2021 का इलेक्शन, उनकी बात, इस तरीके से कोई गंदा काम मत कीजिए। और यहाँ का पुलिस एडमिनिस्ट्रेशन को मैं बताऊंगा, पुलिस प्रो पीपल एक्टिविटीज कीजिए, बिजनेसमैन का साथ अच्छा संपर्क रखिए, हाउसिंग के में रहने वाला आदमी सबका साथ आप लोग मुलाकात करके पार्किंग से लेकर सब बात अच्छा करके जितना भी आपका लेवल में रिजल्व कर सकता है आप रिजल्व कर दीजिए। बाकी जो काम मेरा लायक होगा मैं वो काम पूरा करूंगा। आप सबको फिर एक बार वंदन करते हुए, मेरा जो सीनियर सिटीजन है उनको नमन करते हुए, हमारी जो मातृशक्ति देवी शक्ति है
उनको श्रद्धा सुमन अर्पित करते हुए मेरा बात यही खत्म करता हूं। सब अच्छा रहिए, सही सलामत रहिए। आपका भाई शुभेंदु आपका साथी रहेगा और इतना प्यार मोहब्बत दे दिया, फिर एक बार नंदीग्राम बना दिया। आप लोग इतना प्यार दिया, मैं आभारी हूं, मैं आभारी हूं। ममता बनर्जी का जो घमंड था तोड़ दिया आप लोग। एक गांव से आया हुआ लड़का को आप लोग आपने अपना आदमी बना लिया। मैं मेरा काम पूरा करूंगा। जय जय श्री राम। আপনারা দেখলেন যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখলেন ভবানীপুরের জনতার সামনে, কারণ এই ভবানীপুর তাকে জয় এনে দিয়েছে এবং সেই জয় তিনি মাথা পেতে নিয়েছেন জনতার আশীর্বাদ হিসাবে, এমনটাই তিনি বললেন। এবং শুধু তাই নয়, বিজেপির কাছে দেশ সবার আগে, বদল যে অনুভব করছেন বাংলার মানুষ সে কথা সবার আগে তিনি শুরুতেই উল্লেখ করলেন। অনুপ্রবেশ থেকে শুরু করে পার্ক সার্কাস, আগামী দিনে বাংলার বুকে আর হবে না মহিলাদের সাথে কোনো রকমের অত্যাচার নয় বাংলার বুকে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর একের পর এক বক্তব্য আজকে তুলে ধরেছেন, একের পর এক সিদ্ধান্ত সামনে এসেছে। মাত্র এক সপ্তাহতে বাংলার বুকে যে বদল, সেই বদল অনুভব করেছে বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই জানালেন। লঙ্কা রুদালি মহাবিদ্যালয়ের ছাত্র একতা সভার তীব্র প্রতিবাদ। মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয়ে উঠল ছাত্র একতা সভা। মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে উত্তাল প্রতিবাদ ছাত্র একতা সভার। মহাবিদ্যালয়ের পরিকাঠামোর নামে অধ্যক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলেও অভিযোগ উঠেছে। পরিকাঠামো নিয়ে ছাত্র একতা সভা প্রশ্ন তুলতেই ছাত্রদের দালাল বলে গালিগালাজ করার অভিযোগ উঠে এসেছে অধ্যক্ষের বিরুদ্ধে। দেখুন, আমার 6 সেমিস্টাৰ ফেয়াৰৱেল হৈছিল। সেই ফেয়াৰৱেলত আমাৰ কিছুমান ষ্টুডেণ্টে বহুতো দুখ প্ৰকাশ কৰিছিল, কৈছে যে আমি যেন যিদৰে ফেয়াৰৱেল পাব লাগিছিল পোৱা নাই। আৰু আমাৰ ওদালি কলেজৰ ছাত্ৰকেইটাৰ GS যিজনে ছাত্ৰকে ইমান দিন ধৰি দুৰ্নীতিৰ বিৰুদ্ধে মাত মাতি আজি কলেজত কৈছে গাছ কমনৰ অৱস্থাটো বেয়া আৰু আমাৰ কলেজত এখন ভাল কেণ্টিন নাই। এই ধৰণৰ মাত কথাবোৰ উত্থাপন কৰাৰ লগে লগে আমাৰ প্ৰিন্সিপাল ছাৰে ইয়াক হাই ছেকেণ্ডেৰী দালাল বুলি কৈছিল। দালাল বুলি আখ্যা দিছে ওদালি কলেজৰ প্ৰিন্সিপাল ডক্টৰ অৰুণ বৰাই। আৰু লগতে যদি আমি কিবা এটা এপ্লিকেশ্যন কৰোঁ, এপ্লিকেশ্যন কৰাৰ পিছত আমাক কয় হু আৰ ইউ, তুমি কোন হয় এইবিলাক প্ৰশ্ন কৰিবলৈ। এজন ছাত্ৰ একতা সভাৰ মই সভাপতি হিচাপে মই ছাত্ৰ ছাত্ৰীৰ দায়িত্ব আৰু ছাত্ৰ প্ৰতিনিধি হিচাপে মই ছাত্ৰ ছাত্ৰীসকলে কাম কৰিব বিচাৰিছোঁ। কাম কৰাত আমাক বাধা হিচাপে প্ৰয়োগ কৰিছে। আমাৰ দুবাৰৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে ফের ভিন রাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু অসমের এক যুবকের। মরিয়নিতে ঠিক নিজের বাড়িতেই মৃতদেহ পৌঁছতে শোকের ছায়া পরিবারে। মরিয়নির লাহিং নদীর উপরের গ্রামের বাসিন্দা রিপন চুতিয়া নামের এক যুবক 12ই মে মরিয়নি থেকে ট্রেনে করে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। তবে 14ই মে থেকে রহস্যজনকভাবে পরিবারের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার পরিবারের সাথে ফোনে কথা বলার সময় রিপন জানিয়েছিলেন যে তিনি বেঙ্গালুরুর এক স্থানীয় ব্যক্তির সঙ্গে কোথাও যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। বাড়িতে তার দেহ ফিরতেই শোকের ছায়া। মরিয়নির ছবি দেখাচ্ছে ভিন রাজ্যে মৃত্যু অসমের এক যুবকের। আমি তামিলনাডু পুলিচ এজনে মোৰ লগত যোগাযোগ কৰিছিলে, এনেকৈ ব্যক্তি এজন আছে আপোনালোকে আহি চাই যাবহি বুলি। কিন্তু আমি তেওঁলোকে সম্পূৰ্ণ ক'ব পৰা নাছিলে যে এজন আপোনালোকৰে মানুহ বুলি। আমি চাবলৈ গৈ যোৱাৰ পিছত পুলিচ বিষয়াজনে ক'লে RPFৰ, তাৰপিছত আমি গম পালোঁ যে আমাৰ নিজৰে মোৰ ভাইটি বুলি। সেনেকৈ আৰু পুলিচজনে কোৱা মতে বাহিৰত প্লেটফৰ্মত বেগটো আছিল, লাগেজটো আছিল, তাৰ বাহিৰত তেওঁৰ মানুহজন পৰি আছিল আৰু প্ৰায় 500 মিটাৰমানত তাৰ মোবাইল পৰি আছিলে। কোন জেগাত পাইছিলে? তামিলনাডুৰ জলাৰপেট্টি বুলি কয়।
আৰক্ষীয়ে যিটো অৱস্থাত পাইছে কেনেকুৱা অৱস্থাত পাইছে আৰক্ষীয়ে? তেওঁলোকে কোৱা মতে ডেথ হোৱা পাইছোঁ বুলি কৈছে। মানে মৃত অৱস্থাতে পাইছে? মৃত অৱস্থাত পাইছে আৰু মোবাইলটো পোৱা নাছিলোঁ বুলি কৈছে। পোৱা নাই, ট্ৰেকিং কৰি আছোঁ, 2 দিনৰ ভিতৰত ওলাব বুলি কোৱা হৈছিলে, সিমানেই জনাইছে। মোবাইলটো পালে নাই? মোবাইলটো পোৱা হ'ল। ক'ত পালেগে মোবাইলটো? মোবাইলটো প্ৰায় 500 মান মিটাৰ, তেওঁ পৰি থকাৰ পৰা 500 মান মিটাৰ দূৰত্বত পোৱা গৈছিলে। আৰু তেওঁ যিখিনি লগত পইচা নিছিলে নজর রাখবো বীরভূমের দিকে। পরপর 3 সপ্তাহে মোট 4টি স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বীরভূমের নানুরে। সোমবার দুপুরে উচ্চকরণ অঞ্চলের বন্দর গ্রামের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঈদগাহের পেছনে নির্মীয়মান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঠিক পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা ভর্তি একটি ড্রাম। জানা গিয়েছে ড্রামটি মাটির নিচে পুঁতে রাখা ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এলাকা ঘিরে ফেলে, তল্লাশি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান ড্রামের ভেতরে 20টি তাজা বোমা মজুদ ছিল। কারা রয়েছেন এর পেছনে, কি কারণ উঠে আসতে পারে, সমস্ত বিষয় সম্পর্কে ধোঁয়াশা ইতিমধ্যে বীরভূমের মাটিতে। বীরভূমের ছবিটা দেখাচ্ছি, যেখানে নানুরের ছবি। ইতিমধ্যেই বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে, সরকার বদল হয়ে গেছে, কিন্তু বীরভূমের মাটিতে যে বোমা সংস্কৃতি, সেই সংস্কৃতি এখনো পর্যন্ত কেন মুছে যাচ্ছে না বীরভূমের বা রাঢ় বাংলার এই মাটি থেকে, প্রশ্ন উঠে আসছে একাধিক। আরো একবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুর থেকে। পরপর 3 সপ্তাহে মোট 4টি স্থান থেকে বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। একাধিক স্থান থেকে বোমা উদ্ধার, তবে আজকের দিনের যে খবর, নানুরের বাস স্ট্যান্ড থেকে এবার বোমা উদ্ধার হয়েছে। নানুরে বিশেষ করে উচ্চকরণ অঞ্চলের বন্দর গ্রামের বাস স্ট্যান্ড থেকে বোমা উদ্ধারের পেছনে চাঞ্চল্য, রহস্য দানা বাঁধছে একের পর এক প্রশ্নের। কারা এখনো পর্যন্ত বোমা তৈরির সাথে জড়িত, একাধিক বিষয় সম্পর্কে জানবো। সরাসরি শুভদীপ জুড়ে গেছে বীরভূম থেকে। শুভদীপ, ভোট পরবর্তী যে হিংসা বাংলার বহু স্থানে আমরা দেখেছি, কিন্তু নতুন সরকার আসার পর থেকে এই হিংসা দমানোর জন্য একের পর এক যখন পদক্ষেপ নিচ্ছে, তখন এই বীরভূমের মাটি থেকে আবারও বোমা উদ্ধার হচ্ছে কেন? একদমই সুপ্রীতি, তুমি যেমনটা বললে যে নির্বাচন মিটে গিয়েছে এবং নতুন সরকার এসেছে, কিন্তু তারপরও বীরভূম কিন্তু বীরভূমের জায়গাতেই রয়েছে বলা যেতে পারে। একাধিক থানা এলাকা থেকে কিন্তু বারবার আমরা বোমা উদ্ধারের খবর পাচ্ছি। সেরকমই আজকে কিন্তু দেখা গিয়েছে নানুর থানার বন্দর এলাকা, সেখানে একটি ঈদগাহ এবং তার পিছনে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নির্মীয়মান অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মাটির নিচে পুঁতে রাখা ছিল এই বোমাগুলি এবং প্রায় 30 থেকে 35টি বোমা এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেখানে রয়েছে এবং সেটিকে ঘিরে রাখা হয়েছে। আগামী কালকে সেগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করা হবে। এর আগে আমরা দেখেছিলাম কিন্তু শনিবার দিন বোলপুর থানা এবং নানুর বিধানসভার অন্তর্গত বেজরা গ্রাম, সেখানেও 1 গ্রাম বোমা উদ্ধার হয়েছিল, সেখানে প্রায় 9টি বোমা উদ্ধার হয়েছিল। এর আগেও অর্থাৎ নির্বাচন মিটে যাওয়ার, ভোট পর্ব সমস্ত কিছু মিটে যাওয়ার পরে কিন্তু বীরভূমের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার। স্বাভাবিকভাবে উত্তেজনা কিন্তু বাড়ছে এবং যেটা বারবার মনে করা হচ্ছে যে এই বোমা, এত বিপুল পরিমাণ বোমা কিভাবে এখনো মজুদ রয়েছে এবং কে বা কারা কি উদ্দেশ্যের জন্য বোমা মজুদ করেছিল। একদম বিজেপির তরফে কিন্তু বলা হচ্ছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু এই বোমা এগুলো মজুদ করেছিল। যদি 4 তারিখে ফল অন্য হতো তাহলে সেগুলি ব্যবহার করা হতো। অন্যদিকে তৃণমূল কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে যে তারা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এবং বোমা কারা মজুদ করেছিল সেটা স্পষ্ট না হলেও দুষ্কৃতীরা যে আনাগোনা বাড়িয়েছিল এবং বীরভূম জুড়ে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে পারতো 4 তারিখে অন্য ফল হলে, সেটা কিন্তু এইগুলো একদম ফলপ্রসূ হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই ওই এলাকা, অর্থাৎ আজকে যেখানে উদ্ধার হয়েছে বন্দর এলাকা, সেখানকার মানুষজন তারা কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছে গেছে নানুর থানার পুলিশ, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী। তুমি জানো এখনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে বীরভূমের, তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তারা খতিয়ে দেখছেন ওই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা। বিশেষ করে নানুর আমরা বারবার দেখেছিলাম যে নির্বাচনের আগে কিন্তু বেশ কয়েক দফায় নানুর উত্তপ্ত হয়েছিল, রাজনৈতিক বাধাপূর্ণবাদ এবং তার সঙ্গে সঙ্গে মারধরের ঘটনা ঘটেছিল। সেই কারণে কিন্তু নানুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, আরো কোথাও বোমা রয়েছে কিনা, অস্ত্র রয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীরা যেভাবে মজুদ হয়েছিল, নিজেরা এখানে আসে আশ্রয় নিয়েছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের প্রাণের কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। সুখদীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ নানুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে, কারণ এক্ষেত্রে নির্বাচন পরবর্তী যে বোমা সংস্কৃতি এখনো পর্যন্ত বীরভূমের মাটিতে রয়ে গেছে, তাতে করে কারোর কোনো ক্ষতি হবে কিনা বা কারা কারা এই চক্র চালাচ্ছে, কারা কারা জড়িত রয়েছে, সবটাই তদন্ত সাপেক্ষ। বর্তমানে নানুর থানার পুলিশ পুরো বিষয়ের তদন্ত জারি রেখেছে বলে খবর বীরভূম থেকে।
সংবাদ শেষ করব এখানেই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নিউজ লাইভ বাংলার পর্দায়। নমস্কার।